অজানা অতীত শেষ পর্ব পার্ট 7। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, রেজওয়ান অন ফায়ারে আপনাদের স্বাগত। আজ আমাদের এই গল্পের একদম শেষ পর্ব। একগুলো সত্যি জানার পর এবার রেজওয়ান আর রুষা কি করবে চলুন শুনে নিই গল্পের শেষ ক্লাইম্যাক্স। ওদের মৃত্যুর দুদিন পর খায়রুল যেন পাগল হয়ে যায়। সে কোনো কথা শুনতে চায়নি, শুধু নিজের ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফিরতে চাইছিল। আমি বলেছিলাম বাচ্চাগুলো অসুস্থ, এখন কাউকে নিয়ে যেতে হবে না, কিন্তু সে জেদ ধরে বসে। এক পর্যায়ে তুমুল ঝগড়ার পর রাগ আর ক্ষোভে সে শুধু রেজওয়ানকে নিয়ে চলে যায়। এরপর প্রায় 10টা বছর সে আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। যারা আমাদের কাছেই থেকে যায়, কিন্তু সে অ্যাক্সিডেন্টের ট্রমাতে তার পুরনো স্মৃতির অনেকটাই হারিয়ে ফেলেছিল। আমি আর আমার ছোট মেয়ে মেঘা তখন একটু স্বার্থপরের মতোই একটা সিদ্ধান্ত নিই। মেঘার বিয়ের 10 বছর হয়ে গেলেও কোনো সন্তান ছিল না, তাই আমরা যারাকে বোঝাই যে ওর বাবা মা আর ভাই ওই অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর এখন থেকে ও মেঘাকেই মা বলে জানে। মেঘাকে দেখতেও অনেকটা মেধার মতোই ছিল, তাই যারার ওকে মা বলে মানতে খুব একটা অসুবিধা হয়নি। আর রুষার ব্যাপারটা তো আগেই শুনি। সেই সময় রেজওয়ানের ছোট নানাজির বিয়েই হয়নি, তাই সে রুষাকে দত্তক নিতে পারেনি। মেজ নানাজি ওকে নিজের মেয়ের মতো বুকে টেনে নিয়েছিল। নানাজি এসব বলার পর একটু চুপ করে রইলেন, তারপর আবার বলতে শুরু করলেন, একটু আগেই বললাম, রুষার জন্মের পরই আমরা সবাই মিলে তোদের দুজনের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম, আর সেই কারণেই আজ সবাইকে এখানে ডেকে পাঠানো। আমি চাই আমাদের সেই পুরনো কথা মতো রেজওয়ান আর রুষার বিয়েটা এবার হয়ে যাক। যদিও কথাটা আমরা একটু আগেই নানাজির মুখে শুনেছি, কিন্তু বাস্তবে এই কথাটা আমাদের দুজনের ওপর বাজ পড়ার মতো শোনাল। আমরা যেন আরেকবার আকাশ থেকে পড়লাম। নানাজি বলে চললেন, আমি সব ঠিক করে রেখেছি। কাল বাদে পরশু তোদের দুজনের বিয়ে। মেধা আর শরীফুলের ইচ্ছাটুকু পূরণ করে মরতে পারলেই আমি শান্তি পাব। রেজওয়ানের বাবা আর ওর মা কালকেই আসছে, বাকিরা সবাই তো এসেই গেছে। এতটুকু শোনার পর আমি রীতিমতো কথা বলার শক্তি হারিয়ে ফেলেছিলাম। রুষার অবস্থাও খুব একটা আলাদা নয়। ও মাত্র কয়েক মিনিটের মধ্যে জানল যে আমি সম্পর্কে ওর অনেক কিছু লাগি, আবার এখন হঠাৎ জানল আমি ওর হবু স্বামী। আমরা দুজনেই যেন বিদ্যুতের তার ধরলে মানুষ যেমন দাঁড়িয়ে থাকে, ঠিক তেমন দাঁড়িয়ে রইলাম। এরপরে নানাজিকে কি বলবো বা কি রিয়্যাক্ট করব, কিচ্ছু মাথায় ঢুকছিল না। আমার চারপাশে কি চলছে আমি যেন বুঝতেই পারছিলাম না। কোনোমতে সবাইকে এক্সকিউজ মি বলে আমি সোজা ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে একটা সিগারেট ধরালাম। ধোঁয়াটা বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই আমার মাথার ভেতরটা যেন রাগে ফেটে যাচ্ছিল। 14 বছর, একটা দুটো দিন নয়, 14টা বছর এই লোকটা আমার দিদিকে আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। মিথ্যের ওপর একটা সাম্রাজ্য বানিয়ে রেখেছে, আর আমি বোকার মতো সেই মিথ্যেটাকেই জীবন ভেবে এসেছি। রাগ হচ্ছিল, প্রচণ্ড রাগ। মনে হচ্ছিল এক্ষুনি নিচে গিয়ে সবকিছু ভেঙে চুরমার করে দিই, মুখের ওপর বলে দিই যে এই বিয়ে আমি মানব না। ঠিক তখনই আমার পেছনে কারো পায়ের শব্দ শুনতে পেলাম। পেছনে ঘুরে তাকাতেই দেখি রুষা দাঁড়িয়ে আছে। আমরা দুজনা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইলাম। আমি মনে মনে ভাবছিলাম, আমরা দুজন দুজনকে প্রায় 5 বছর ধরে চিনি। আমাদের প্রেমের বয়স 3 বছর, কিন্তু আমাদের নিজেদের মাঝেই যে এত গভীর আর অদ্ভুত একটা অতীত লুকিয়ে আছে, সেটা আমরা ঘুণাক্ষরেও জানতাম না। রুষা একটা শান্ত নিঃশ্বাস ফেলে বলল, আমারও তোমার মতোই রাগ হওয়া উচিত, তাই না? কিন্তু একটু ভেবে দেখো রেজওয়ান, উনারা যা করেছিলেন সেটা কাউকেই কষ্ট দেওয়ার জন্য করেনি। নিজেদের সন্তান হারানোর শোকে আর ভয় থেকে করেছিলেন। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে আমি রুষাকে শুধু একটা কথাই জিজ্ঞেস করলাম, রুষা চৌধুরী, আপনি কি রুষা রেজওয়ান হাসান হতে রাজি আছেন? বাড়ির বাকিরা কি বলল না বলল, বা আমি তাদের কথা মানব কি মানব না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার আপনার মতো জানাটা সবচেয়ে বেশি দরকার। আপনি যদি একটু সময় নিতে চান, তাহলে আমি নিচে গিয়ে সবাইকে শিক্ষা বলে আসব, আর না হলে আপনার মর্জি। রুষা বলা শুরু করল, যারা গেছে তারা তো আর ফিরবে না, কিন্তু ওই ভুলের জন্য আমরা কি এখন আমাদের এই সুন্দর ভবিষ্যৎটাকে নষ্ট করে দেব? রুষার কথাগুলো আমার ভেতরের রাগের আগুনটায় যেন জল ঢেলে দিল।
কথা তো সত্যি। আমরা দুজন নিচে গেলাম, সবাইকে বললাম ঠিক আছে, বিয়ের সিদ্ধান্ত যখন 20 বছর আগেই নেওয়া হয়েছে, তখন এখন আর আমরা কি করতে পারি? আমরা দুজন রাজি আছি। তারপরে নানাজির দিকে তাকিয়ে বললাম, আর নানাজি, এতদিন আপনি যা করেছেন তার জন্য আমি আপনাকে ক্ষমা তো করতাম না, কিন্তু আপনার নাতনি থুক্কু, আপনার নাতবু বলেছে আপনাকে ক্ষমা করে দিতে, তাই ক্ষমা করে দিলাম আপনাকে। কি বলিস দিদি? দিদি হেসে বলল, যখন ভাবি বলেছে তখন আমিও ক্ষমা করে দিলাম। দিদির মুখে ভাবি শব্দটা শুনে রুশ একটু লজ্জা পেল আর বলল, ওহো দিদি, তুমিও না। সবাই এতটুকু শুনে হাসতে লাগল। আসলে পরিবার এমনই হওয়া উচিত, ভুল যত বড়ই হোক ক্ষমা করে দেওয়াই ঠিক। এর পরের দিন বাবা মা এলেন। সেদিন আমাদের গায়ে হলুদের অনুষ্ঠান হলো, সবাই আনন্দ ফুর্তি করল। সকালে অনেক কাজ আছে ভেবে অনেক রাতেই ঘুমিয়ে পড়লাম। আজ সকালে ঘুম থেকে উঠে আমার মনে পড়ল আমার বিয়ের কথা। একটু হাসলাম মনে মনে, কি করতে এলাম আর কি হচ্ছে এখন। জীবন কখনো কখনো এমন গল্প লেখে যা কল্পনাকেও হার মানায়। আমাদের গল্পটা তেমনই। কিছুক্ষণ পরে কাজী সাহেব এলেন। আমাকে নিচে ডাকা হলো। কিছু লেখালেখি করার পর কাজী সাহেব আমাকে বললেন, বাবা বলো কবুল। আমি 3 বার কবুল বলার পর কাজী সাহেব অন্য রুমে থাকা রুষার কাছে গেলেন। গিয়ে তাকেও একইভাবে বললেন, বলো মা কবুল। রুষাও 3 বার কবুল বলে দিল। বিয়ে শেষে আমার বাবা ও নানাজিরা মিলে সবাইকে মিষ্টিমুখ করালেন। তারপর সন্ধ্যার কিছু আড্ডার পর এখন আমরা আছি আমাদের বাসর ঘরে। এর পরের বাকিটা ইতিহাস, কারণ বাকিটা বলতে গেলে গল্পটা আর সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি থাকবে, কষ্টে থাকবে না। তাই এতক্ষণ ধরে গল্পটা পড়ার জন্য অনেক ধন্যবাদ। আবার আসব অন্য কোনো গল্প নিয়ে। এখনকার জন্য বিদায়। তো বন্ধুরা, এই ছিল আজকের এক অদ্ভুত সুন্দর গল্প। কেমন লাগলো আপনাদের রেজওয়ান আর রুষার এই টুইস্টে ভরা ডেস্টিনি? জীবন সত্যিই কখনো কখনো এমন স্ক্রিপ্ট লেখে যা আমরা ভাবতেও পারি না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, আর এরকমই সব দারুণ গল্পের জন্য সাবস্ক্রাইব করুন রেজওয়ান ফায়ারকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণের জন্য বিদায়।